আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ইউসিবি টু দ্য পয়েন্টে। সাথে আছে দীপ্তি চৌধুরী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন একটা উৎসবের নাম হওয়া উচিত, যেহেতু জনগণ সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের যে ন্যায্য হিস্সা সেটি বুঝে নিচ্ছেন। কিন্তু বাংলাদেশে আসলে এই নির্বাচন উৎসব মুখর পরিবেশ বা উৎসব হয়ে খুব বেশি দিনের জন্য এসেছে বলে মনে হয় না। নানা সময় নানা সংকট তৈরি করেছে এবং বিগত 15-16 বছরে নির্বাচনই আসলে জনগণের এক ভীষণ আকাঙ্ক্ষার জায়গা হয়েছে, যেটি অপূরণীয় ছিল। সেই নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা অফকোর্স আমাদের মাথায় আসে, কিন্তু তার পাশাপাশি যখন একটি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, পাশাপাশি অনেক নির্বাচনে কিন্তু সেটার প্রভাব পড়ে। সেটা যেরকম একটা ছোট্ট ব্যবসায়িক পরিষদের নির্বাচন বলেন কিংবা বলেন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নির্বাচন, সেই জায়গায় এখন আসলে বাংলাদেশে একটা সকলেই জানি আমরা বেশ উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনের জন্য আমাদের ছাত্রছাত্রীরা লড়ছেন, তারা কথা বলছেন এবং আমাদের যে মেইন স্ট্রিম রাজনীতি সেখানেও এটার বেশ একটা মানে যোগাযোগ তো নিশ্চয়ই রয়েছে। আমরা আজকে বিষয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক, বিষয় নির্ধারণ করেছে কেমন নির্বাচন আমরা চাই। আজকে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমি ভীষণ আনন্দিত যে এক সময়কার তুখোর ছাত্র নেতা এবং 90-এর সেই উত্তাল সময়ে যিনি ডাকসুর জিএস ছিলেন, আমান খোকন পরিষদের সেই খোকন, খায়রুল কবির খোকন আমাদের সঙ্গে রয়েছেন, সাবেক সংসদ সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। স্বাগতম আপনাকে। আমাদের সাথে রয়েছেন একজন রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক এবং দৈনিক আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আমি খোকন ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই আপনার সময়ের কথা মনে পড়ছে অনেক দিন পরে এরকম ডাকসুর উৎসব মুখর পরিবেশ দেখে। ডিফারেন্সটা আসলে কি আপনাদের সময়কার ডাকসু নির্বাচন আর এখন যেরকম পরিবেশ দেখছেন, কি পার্থক্য, কি মিল দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার সম্মানিত সহ-আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা, ডাকসু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নিরপেক্ষ ইতিহাসের একটি পার্ট ডাকসু। সেই ডাকসুর 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমার 62 শিক্ষা আন্দোলন, 69 ছাত্র গণঅভ্যুত্থান, 6 দফা, মহান স্বাধীনতার যুদ্ধ, 90-এর সফল স্বৈরাচার বিরোধী সফল ছাত্র গণঅভ্যুত্থান, তার ধারাবাহিকতায় 2024-এর ঐতিহাসিক মানে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই গণতন্ত্র আমরা পেয়েছি। সেই ডাকসু নির্বাচন মানে আমাদের বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি যে সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, স্বৈরাচার এবং অনিয়ম এর বিরুদ্ধে ওই ডাকসুর নির্বাচিত যারা হয়েছেন ডাকসুর হতে, তারা তখন দেশের জন্যে, এই দেশের গণতন্ত্রের জন্যে, মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। আমরা দেখেছি আমাদের এদের উত্তরসূরি পূর্বসূরিদেরকে দেখেছি তারা কী ভূমিকা রেখেছেন ওই 71-এ 69-এ, সেটা দেখেছি। সেটা দেখে তারা সেখানে আমাদের অর্জন যেটা হয়েছে, বাংলাদেশের যে সবচেয়ে বড় অর্জন যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে ডাকসু ওখানে কী ভূমিকা রেখেছে। সে সমস্ত মানে দেশ পট পরিবর্তনের বাংলাদেশের সব কিছুতেই ডাকসু এর ছিল। ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র অংশের ডাকসু ছিল আন্দোলন সংগ্রামের একটি সূতিকাগার, পাদপীঠ, এবং সেখানে সবচেয়ে মেধাবী প্রতিভাবান ছাত্ররা দেশের জন্যে, দেশের জনগণের জন্যে, আন্দোলনের জন্য সচেতন, এই দেশের সচেতন অংশ ছিল ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজের বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে তখন সেই ডাকসু। জাতীয় রাজনীতিতে তারা পরবর্তীতে অনেকেই আসছেন, আমাদের আগে যারা এসছেন আমাদের সেখানে আমরা দেখেছি যে আমাদের পূর্বসূরি ওখানে অনেকেই আসছেন আমাদের জাতীয় রাজনীতিতে। আমাদের যারা অনেক ডাকসু বিপিজিএস হয়েছেন তারা জাতীয় রাজনীতি অনেক যুগে ভূমিকা রেখেছেন। সেখানে অনেক আমাদের এখানে রাশেদ খান মেনন ছিলেন, তোফায়েল আহমেদ ছিলেন, আমাদের সেলিম ভাই ছিলেন, আমাদের মাহমুদ রহমান মান্না ছিলেন, তো আমাদের সেখানে আসম আব্দুর রব ভাই, আমরা সকলকেই দেখেছি যে তারা সেখানে জাতীয় রাজনীতিতে তাদের যে অবদান দেশে রেখেছেন দেশের আন্দোলনে। তো এই ধারাবাহিকতা আমরা পরবর্তীতে আমরা 90-এর আমরা যে মানে আমান খোকন আলম, আমরা যে পূর্ণ প্যানেল আমরা বিজয়ী হয়েছিলাম এবং আমাদের হলগুলিতে 16টা হলের মধ্যে 14টা হলে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ
ডাকসু সহ আমরা বিপুল ভোটে বিজয় হয়েছিলাম। সেই প্রেক্ষাপট ছিল যেটা আপনি বলছেন, ওই প্রেক্ষাপটটা ছিল একটি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল। দীর্ঘ 9 বছর আমরা আমার জাতীয় রাজনীতিতে আমরা আন্দোলন করেছিলাম। তো বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের কারণে মানে 15 দল, 7 দল, 5 দল আমরা একই মঞ্চে উঠতে আমরা পারিনি। বিভিন্ন সময় যুগপৎ আন্দোলন হয়েছে, কিন্তু আমরা যৌক্তিক পরিণতি একটি অবৈধ অসাংবিধানিক একটি সরকার, নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দখল করার পর তার বিরুদ্ধে কিন্তু আমরা সেখানে কিন্তু অবস্থান নিতে পারিনি। তৎকালীন এই যে 2024-এর যে 5ই অগস্ট যে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মানে স্বঘোষিত প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গেল, যে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানেও কিন্তু তিনি বেইমানি বিশ্বাসঘাতকতা করে আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছিলেন, যার কারণে সেখানে কিন্তু মানে আমাদের চূড়ান্ত বিজয় যেটা ছাত্রদল সেটা হয়নি। এমন আমাদের আগেও কিন্তু ডাকসু ছিল, আমাদের আগেও কিন্তু ডাকসু ছিল, 82-তে ডাকসু ছিল, আমার আগের বারও ডাকসু ছিল, আমরা 90 হলাম, আমাদের 89-এ আমার ডাকসু ছিল। তো সেখানে কিন্তু তাদের নেতৃত্বে কিন্তু সেদিন কিন্তু মানে এই দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা যায়নি। আমরা নির্বাচিত হওয়ার পর ডাকসুতে আমরা যখন নির্বাচিত হলাম, তো আমরা নির্বাচিত হয়ে কিন্তু আমরা প্রথম আমার ছাত্র সমাজকে আমরা বলেছিলাম যে আমাদের মূল কাজ হবে যে আমাদের স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেওয়া এবং শিক্ষাঙ্গনকে মানে সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত করা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। এবং সেটাকে কিন্তু সেই ডাকসুতে জনগণের যে আমরা ছাত্র সমাজের কাছে যে আমরা কমিটমেন্ট করেছিলাম, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কারণে ছাত্র সমাজ আমাদের আস্থা রাখতে পেরেছিল এবং আমাদের নেতৃত্বে, ডাকসুর নেতৃত্বেই কিন্তু আমাদের এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে আমরা ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্র চূড়ান্ত পতন হয়। সেই যে স্বৈরাচারের পতন কিংবা ছাত্র আন্দোলন, তার একটা মানে ভীষণ উত্তাল সময় আমরা এখনো আছে। আমি বলবো 24-এর পরে যে ডাকসু, সেটা নিশ্চয়ই অন্য যে কোনো সময়ের থেকে অনেকখানি বেশি তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের মেইনস্ট্রিম রাজনীতিতে এখন ছাত্রদের যে পরিমাণ ভূমিকা এবং তাদের রক্ত এখনো উত্তাল হয়ে আছে দেশ গড়ার যে অঙ্গীকার, সেই জায়গায় আপনি আসলে কি মনে করেন যে এই ডাকসু কতটা পজিটিভিটি নিয়ে আসবে আমাদের রাজনীতিতে, বা কেমন দেখছেন ডাকসুর পরিস্থিতি, যেখানে আসলে এর আগের যে ইমিডিয়েট আগের ডাকসু, সেখানে আমরা দেখেছি যে ছাত্রদলের বিপক্ষে জিতেও ভিপি নূর, যাকে এখন আমরা বলি, তাকে কি পরিমাণ পিটানি খেতে হয়েছে এবং তিনি আসলে কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। তারপরে আবার এই ডাকসু কি পরিস্থিতি দেখছেন? দেখেন, এইবারের কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সমাজে রূপান্তর হয়েছে, এই রূপান্তরের একটা প্রতিফলন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবো। আপনি দেখবেন যে ছাত্ররা ভোট দিবে তারা কিন্তু সবাই রাস্তায় ছিল, ফলে তারা প্রত্যেকে নিজেদেরকে এম্পাওয়ার্ড ভাবছে। এবার কিন্তু যেমন ধরেন আমান ভাইরা যে সময় জিতেছে, পুরো প্যানেল জিতেছে, ওখানে একটা বাইনারি ছিল, ছাত্রলীগ, ছাত্রদল বা জাসদ ছাত্রলীগ। এবার কিন্তু এই বাইনারি দিকটা থাকবে না। এবার একদম ছাত্ররা প্রত্যেক প্রার্থীকে দেখে ভোট দিবে। আমার ধারণা, বা আমি ছাত্রদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারি আর কি, তারা কখনোই কোনো রাজনৈতিক দলের প্যানেল ধরে এবার ভোট না দেওয়ার সম্ভাবনায় আমার কাছে মনে হয় ব্যক্তি প্রায়োরিটি পাবে। আর কারণ হচ্ছে প্রত্যেকটা ছাত্র, সব ছাত্রই তো এর অভ্যুত্থানের পার্ট, তারা কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার হয়েছে। ফলে তারা চাইবে যে তার যে চিন্তা, তার যে অধিকার, সেইটা কোন যোগ্য প্রার্থীর মধ্য দিয়ে বেরিয়ে আসবে, সেখানেই তারা বেছে নেবে বলে আমার ধারণা। এই জন্য আগের ডাকসুর সঙ্গে এবারের ডাকসুর একটা মৌলিক পার্থক্য হবে যে তাদের এম্পাওয়ার্ড হওয়া থেকে। এবং এখান থেকে আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে এটা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রতিফলন করবে, আমার মনে হয় যে প্রথম দরকার যে রাজনৈতিক দলগুলো ডাকসু থেকে যতটা সম্ভব দূরে থাকা, এটাকে খুব হাইপ না তোলা। সাধারণভাবে একটা ছাত্র সংসদ হিসেবে এটা দেখা ভালো, কিন্তু যেহেতু না, এখানে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো কিছুটা হাইপ তোলার চেষ্টা করছে, বা এটাকে একেবারে জাতীয় রাজনীতির সাথে একদম মিলিয়ে দেখার চেষ্টা করছে যে ডাকসুতে যা হবে সেটাই ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে। হয়তো প্রভাব ফেলবে, কারণ এই ছাত্ররা তো এই দেশের নাগরিক, কিন্তু এটাই যে একেবারে ভোটের রাজনীতিকে ডিসাইডিং ফ্যাক্টর হবে তা না। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি এটাকে নিয়ে হাইপ না তুলে, তারা এখান থেকে বোঝার চেষ্টা করে। দেখেন, আমি যখন আসছিলাম আজকে একটা আপনার ইউটিউবে দেখছিলাম যে ছাত্রদলের ভিপি প্রার্থী এবং শিবিরের ভিপি প্রার্থী একসঙ্গে কোলাকুলি করার পর বলছে যে আমরা মানে যেই জিতুক সবাই জিতবে, আমরা তো 5 তারিখেই জিতে গেছি।
এখানে হারার কোনো প্রশ্ন নেই, যেই জিতবে সেই জিতবে। এই যে একটা ঐক্যর ধারণা তাদের মধ্যে, এই যে বোধ তৈরি হয়েছে, ওখানে তো অবশ্যই একটা কম্পিটিশন হবে একাধিক প্রার্থীর মধ্যে, কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু বোধ তৈরি হয়েছে যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন এই যে ছাত্রদের দিক থেকে একটা মেসেজ আসছে, এইটা পলিটিক্যাল লিডারশিপ কিভাবে গ্রহণ করছে, এটা দেখার বিষয়। এটার উপর এখানে নারী প্রার্থীদের অংশগ্রহণ একটা চোখে পড়ার মতো বিষয়। ডাকসুর ইতিহাসের একমাত্র নারী ভিপি ছিলেন মাহফুজা খানম, যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু এখন তো ভিপি প্রার্থী, জিএস প্রার্থী অনেক নারী প্রার্থী দেখছেন, সেটাও নিশ্চয়ই একটা অবশ্যই। কারণ হলো এইবার যে অভ্যুত্থান হয়েছে, এখানে তো নারীদের অংশগ্রহণ, এইটা বাংলাদেশের ইতিহাস না, আমার মনে হয় যে এই বাংলাদেশের যে উপমহাদেশের রাজনীতিতেও যদি আমরা বিশ্লেষণ করি, নারীদের এইভাবে মাঠে এসে মানে অংশগ্রহণ তো আমরা একে দেখিনি। এবং শুধু অংশগ্রহণ কেন, স্কুলে নারী শিক্ষার্থী বাচ্চারা, মেয়ে বাচ্চারা মারা গেছে। তো অবশ্যই আমি মনে করি যে এর একটা ফল শুধু ডাকসু না, জাতীয় রাজনীতিতেও নারীদের অংশগ্রহণ আরো সচেতনতা বাড়বে। নিয়েও এখন কথা হচ্ছে সুযোগ সৃষ্টি নিয়ে। খায়রুল কবির খোকন, আপনার কাছে জানতে চাই, যেমনটি বলছিলেন যে পলিটিক্যাল পার্টির, আপনি কি মনে করেন যে তার থেকে বেশি আসলে ব্যক্তি এখানে প্রায়োরিটি পাবে, কিংবা এই যে প্রার্থী নির্বাচন হয়েছে সেই জায়গায় মূল দলের কি ভূমিকা ছিল? আপনি বিএনপির কথা অফকোর্স বলতে পারবেন নিশ্চয়ই সরাসরি। তো আমাদের যেমন ঠিকই বলেছেন যে আমাদের এবার নির্বাচনের যে প্যানেলের যে কথাটি বলা হয়েছে, যে অতীতে আমরা যেভাবে দেখি, এবার একটু ভিন্ন প্রেক্ষাপট, মানে এই যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের পরবর্তী দিয়ে যে তাদের যে পার্টিসিপেশন ছিল, তারা যে স্বতঃস্ফূর্তভাবে করেছে এবং ক্যাম্পাসে যে তারা প্রতিনিধিত্ব করছে, এবং তার মধ্যে আমি দেখতে পেয়েছি যে আমাদের মানে কয়েকটি দল শুধু তারা দিয়েছে, আর সবাই স্বতন্ত্র প্রার্থী অনেক বেশি। আমাদের স্বতন্ত্র প্রার্থী এবং বিপিজিএসের যে প্রায় বোধহয় 68 জন বোধহয় বিপিজিএস এবং প্রায় 19 জন বোধহয় জিএস প্রার্থী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে একটা মানে ইতিবাচক দিক যেটা হলো, যেটা বলা হলো যে নারীদের ক্ষেত্রে আর কি যে ভূমিকাটা দেখতে পাচ্ছি, এটা আমি খুবই মানে আশাবাদী যে আমাদের নারীরা যে ভূমিকা রেখেছে বিগত দিনে, বিশেষ করে এই গত আন্দোলন সংগ্রামে তারা প্রত্যক্ষ রাজপথে নেমে যে মানে ছেলেদের সাথে যেভাবে ঝুঁকি নিয়েছে, সেই ঝুঁকির পরবর্তীতে তাদের প্রতি যে আমাদের যে দুর্বলতা এবং তারা যে ক্যাম্পাসে তাদের যে আগামী দিনে তাদের যে আকাঙ্ক্ষা, এটার প্রতি মানুষেরও সমর্থন রয়েছে। আমি মনে করি যে তারাও ভালো করবে, তারা যে এগিয়ে আসছে। এবং আমরা জানি 7 জন বোধহয় বিপিজিএস পদে রয়েছে এবং 60 জন শুধু মানে ডাকসুতে প্রতিনিধিত্ব করছে। এবং শুধু তাই নয়, 100 হলগুলিতে 5টি হলে 118 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা অতীতে কোনোদিন অতীত রেকর্ড ভেঙেছে এটা ওরা এবার। তো এই যে তাদের যে অংশগ্রহণটা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আমি মনে করি যে এটা আগামী দিনে এটা আমাদের দেশের নারীরা উজ্জীবিত হবে। কারণ এই গত আন্দোলনে আমরা দেখেছি যে মা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছে, যে সন্তান সবচেয়ে প্রিয় মার, সেই সন্তান যে গুলিবিদ্ধ হয়ে অনেক নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেই মারাও কিন্তু আমি দেখেছি নেমেছে, এবং সেই ছাত্ররাও নেমেছিল, এবং মানে বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ আন্দোলন নেমেছিল। এটার একটা ইতিবাচক প্রভাব পড়েছে ডাকসু নির্বাচনটা। আমি মনে করি যে ডাকসু নির্বাচনে যে যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটাকে যদিও আমাদের প্রার্থীরা, আমাদের দলীয় প্রার্থীর ক্ষেত্রে বলেছেন যে আমাদের দল থেকে আমরা সরাসরি আমরা ইন্টারফেয়ার করিনি, আমরা করিনি, এটা আমাদের মূল দল। আমরা এক্স ডাকসু বিপিজিএস এজিএসদেরকে আমাদেরকেও আমরা এটা দূরে থেকেছি ইচ্ছা করে, যে বর্তমানে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা নিয়মিত ক্যাম্পাসে নিয়মিত ছাত্র, যারা ক্যাম্পাসে যাচ্ছে, ক্লাস করছে, এবং যারা ছাত্র দলের কমিটিতে রয়েছে বর্তমান, তারাই নির্ধারণ করবে, তারা ভালো জানে কাকে মনোনয়ন দিলে তারা ভালো করবে, তারা যোগ্য, মেধাবী, প্রতিভাবান, কারো ভালো ডিবেট করে তাদের ক্যাম্পাসে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু আছে, তাদের ব্যক্তি হিসেবে তার গ্রহণযোগ্যতা কতটুকু। আমি যদি বলি এটা পুরো বিএনপি নয়, বরং ছাত্র দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল। হ্যাঁ, অবশ্যই এটা আমি এই সিদ্ধান্তটা ইতিবাচক, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, এবং যাদেরকে দিয়েছে তাদের 3 জন, যে আমরা বাকিটা সবাই আমাদের যাদের দিয়েছে, মানে একজন শুধু একটা প্যানেল আমাদের একজনকে কম দেওয়া হয়নি, এটা আমি অ্যাপ্রিসিয়েট করেছি। এটা সম্ভবত তন্নি নামে যে মেয়েটি মানে আহত হয়েছিল, তার সম্মানে আমরা একটি পদ ডাকসুতে তাদের জন্য স্যাক্রিফাইস করা হয়েছে, তাদের ভূমিকার জন্য। আমরা এক সহাবস্থানের একটা জায়গা দেখেছি আমরা ডাকসুতে। আলফা জানাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি মহোদয় তিনি বলছিলেন যে, মানে আমরা নানা সময় তার কথা যদি নাও বলে, আপনি বলছিলেন যে এটা মিস ইন্টারপ্রেট করা হচ্ছে, তিনি বলছিলেন যে কোনো রকম বাধা প্রদান করা হলে সব বলে দেব। ব্যাপারটা আসলে কি একটুখানি বলবেন আপনি আসল কথাটা? না, আমি ওনার বক্তব্য শুনলাম,
না, আসলে উনি ওইভাবে বলেননি। উনি বোঝাতে চাইছেন যে ডাকসু উনি শান্তিপূর্ণভাবে শেষ করতে চান এবং ছাত্র সংগঠনগুলো সহযোগিতা পাচ্ছেন। তো এখানে যেন কোনো ব্যত্যয় না ঘটে, ওই দিকটাই উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এখানে কিছু মানে বক্তব্য ভুল মিডিয়ায়। এখানে আসলে একটা কথা বলা দরকার যে দেখেন, এই মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু এক ধরনের চাপের মধ্যে পড়ে গেছে 5ই আগস্টের পর। কারণ হচ্ছে তাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা সোশ্যাল মিডিয়াকে সবসময় নেগেটিভলি দেখি, কিন্তু সোশ্যাল মিডিয়ার চাপ কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াকে নিতে হচ্ছে। আপনি সরকারকেই নিতে হয়, অবশ্যই আপনি আগে কখনোই খোকন ভাইরা যে সময় ইলেকশন করেছে তখন তো মেইন স্ট্রিম মিডিয়ার যা লিখছে, যে ডিসাইড করে দিয়েছে সেটাই মানুষ বিশ্বাস করছে। এখন কিন্তু বিশ্বাস করছে না। তো এই কারণে কারো বক্তব্য আমার মনে হয় যে একাধিক চ্যানেল থেকে বা যতটা সম্ভব লাইভে যদি প্রচার হয় সেখান থেকে দেখে নেওয়া ভালো হবে আর কি। আনাম ভাই, এই নির্বাচনে তো জুলাই চেতনা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যারা নতুন জুলাই চেতনার উপর ভিত্তি করে হলো বাকচাস এবং শিবির, যারা এতদিন রাজনীতি করতে পারেনি ওপেনলি, তারাও রাজনীতি করছে। এই জায়গাটাতে আসলে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখেন, একটা হচ্ছে যে আবার পুরনো ছাত্র দল, তারাও সংগ্রাম করেছে এতদিন, তাই না? হ্যাঁ, ছাত্র দল তো ধরেন তারা শিবিরের ব্যাপারটা হচ্ছে যে আসলে শিবির তো গত 16 বছরে ডিহিউম্যানাইজ হয়েছিল। মানে শিবির বলে বা জামাত বলে বহু লোককে রাস্তায় খুন করা হয়েছে। তারপরে ছাত্রদলও একই পরিস্থিতির শিকার হয়েছে, যে জনি ছাত্রদলের নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, এরকম আরও বহু রেকর্ড আছে। তার মধ্যে শিবিরের ব্যাপারটা হচ্ছে এটাকে এমনভাবে এমন এক ন্যারেটিভ তৈরি করা হতো যেটা হত্যাযোগ্য করা, যে আপনি যদি রাস্তায় এই গত 16 বছরে রাস্তায় যে কাউকে শিবির বলে যদি মারা হতো, তো কেউ কি আসতো আগ্রহ যে একটা মানুষকে মারা হচ্ছে কেন? এই যে ডিহিউম্যানাইজ করে ফেলা, এটা তো একটা তারা শিকার হয়েছে। স্বাভাবিকভাবে তা যখন 5ই আগস্টের পর তাদের ওপেন হওয়ার সুযোগ হয়েছে, তারা সামনে এসেছে। আমাদের রাজনৈতিক দলগুলোর এখন কর্তব্য হচ্ছে সবার, শুধু শিবির না, কোনো রাজনৈতিক দলই যেন এইরকম আন্ডারগ্রাউন্ডে যেতে না হয়। হ্যাঁ, এটা কোনো অবস্থাতেই দেশের রাজনীতির জন্য ভালো না। এটা শেখ হাসিনা হারে টের পেয়েছে যে ডিহিউম্যানাইজ করার পরিণতি। শিবির তো শেষ হয় নাই, শিবির তো এই মুভমেন্টের পিছন থেকে অনেক বড় শক্তি হিসাবে কাজ করছে। ছাত্রদলও কাজ করছে, ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি, তাতে কি ছাত্রদলের বন্ধ করা গেছে? ঠিক তেমনি জামাত কাছে যেতে পারে না, ক্লাস করতে পারেনি, সেখানে ক্যাম্পাসে বাইরে সীমানার মধ্যেই পেলে তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, ক্লাস করতে পারে না, পরীক্ষা দিতে পারে নাই, হলে তো যাওয়ার দূরে থাক। মানে তাদের এত নির্যাতন, ছাত্রলীগ নামক যে ভয়ঙ্কর দানবীয় একটি সংকট হচ্ছে, যেটা নিষিদ্ধ করা হয়েছে আর কি। ওকে, সো দেশের রাজনীতির কথা যখন চলেই আসলো এখানে, শিবিরের কথার প্যারালালি বলতেই হবে জামাতও তো রাজনীতি করতে পারেনি এবং তাদেরকেও মানে ডিহিউম্যানাইজ, যেটা আপনি না, সেটাকে আমাদের একটু এখানে দ্বিমত আছে, ডিফারেন্স ওপিনিয়ন হলো যে তারা কিন্তু এখন যারা এখন বর্তমানে শিবিরের যারা ক্যাম্পাসে অবস্থান করছে, নেতৃত্ব দিচ্ছে, এখন বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি বা যারা বিপি জিএস, অধিকাংশই ছাত্রলীগের ছিল ওরা এক সময়। তারা ছাত্রলীগের ছাত্রছাত্রী ছিল। তারা এখানে ওই গুপ্ত সংগঠনের মতো থেকে তাদের সাথে সম্পর্ক রেখে তারা সেই ছাত্রলীগের সক্রিয় কর্মী সে কাজ করেছে। এখন তারা তাদের সেই রূপ পাল্টিয়ে এখন তারা মানে সেই ছাত্র শিবির নাম দিয়ে তারা ক্যাম্পাসে বহাল তবিয়ে তারা রয়েছে। এই ধরনের অনেক প্রমাণ রয়েছে। হ্যাঁ, কারণ ওরা তো তারা কারো ছত্রছায়া ছিল, কিন্তু ছাত্রদল তো সেটা করেনি। ছাত্রদলের তাদের যে সাহস, তাদের যে মেধা প্রজ্ঞা, এবং তারা শুধু ছাত্রদলই করেছে, এটা আদর্শের সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি আদর্শ দর্শনে উজ্জীবিত হয়ে ইচ্ছা বেগম খালেদা জিয়া এবং তার নেতৃত্বে ছাত্রদল কাজ করছে। তারা আসলে কি ফ্যাক্টর হিসেবে কাজ করবেন এই নির্বাচনে? কারণ অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে হোক, আনন্দে হোক, খুশিতে হোক, তারা দেখা গেছে তারা অরিজিনালি তারা ছাত্র শিবিরের সাথেই সম্পৃক্ত ছিল। তার অতীতে অনেক প্রমাণ আছে। এটা তারা যে বর্তমানে যারা
রয়েছে, তো তাদের বিষয়ে মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানেন কদিন আগে আমাদের যুদ্ধ অপরাধীর ছবি এবং সেই তাদেরকে ছবি টানানো হয়েছে টিসির মতো জায়গায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে সেই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং সেই বাম সংগঠন আমাদের অনেক ছাত্ররা গিয়ে প্রতিবাদ জানিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি প্রগতিশীল বিষয় ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত মানে জামাত শিবির এবং আমাদের কোনো সময় সেখানে তাদের কোনো পদচারণা ছিল না। যুদ্ধাপরাধীর ছবি টিএসসিতে থাকবে সেটা দৃশ্যতা তারা দেখিয়েছে এবং সেটাকে পুঁজি করা হয়েছে যে তারা পরিকল্পিতভাবে দীর্ঘদিনের যে পরিকল্পনা ওদের, সেই পরিকল্পনা অনুযায়ী ছাত্র লীগের ছত্রছায়া থেকে তারা সংগঠন করেছে হলগুলিতে, যার কারণে তাদের একটা অবস্থান ছিল, আমাদের ছেলেরা যেতে পারেনি। এখন তার সেই ব্যক্তিগুলি সেই ছাত্র লীগের যারা কর্মী ছিল তারাই এখন রূপ পাল্টিয়ে এখন তারা ছাত্র শিবিরের নাম দিয়ে তারা এখন সেখানে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে। অরিজিনাল তারা ছিল মানে ছাত্র শিবিরের, তারা সেই দীর্ঘদিন নিজেদের অবস্থান ক্যাম্পাসে টিকে রাখার জন্য কাজটি করেছে। এটা আমার বক্তব্য, এটা প্রমাণ হয়েছে, এটা প্রমাণিত। তাই আমরা চাই, তারপর আমরা চাই ক্যাম্পাসের যে অবস্থা সেই অবস্থার মধ্যে যেহেতু ছাত্রদল এত কিছু করার পর এত নির্যাতিত হয়েছে, গত আন্দোলনে 173 জন ছাত্রদলের ছেলেরা জীবন দিয়েছে, বিএনপি পরিবারে 422 জন প্রাণ দিয়েছে শুধু ইয়াতেই জুলাই অগাস্টের যে আন্দোলনে হয়েছে। এবং সবচেয়ে বেশি আপনার ওয়াসিম আকরাম থেকে শুরু করে আপনারা জানেন যে অসংখ্য ছাত্ররা তাদের এখনো শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে এবং আহত হয়েছে। এবং তারা কিন্তু দেখেছেন এই যে আমাদের যে বিপিজিএস যে যাদেরকে আমরা দিয়েছি নমিনেশন দিয়েছি, তারাও কিন্তু মানে সব আন্দোলনের আপনারা যদি ইতিহাস দেখেন যে এই বিগত দিনের আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে ওরা, মিছিল মিটিং প্রোগ্রামে সক্রিয়ভাবে ছিল। কিন্তু অন্য সব যারা প্রার্থী হয়েছে, স্বতন্ত্র প্রার্থী বা অন্য সংগঠন থেকে হয়েছে, তাদেরকে যে বলেন কটা ফুটেজ দেখাতে পারবে ওরা, কিন্তু আমাদের ছেলেদের সমস্ত ফুটেজ আমরা দেখেছেন যে ফেসবুকে সামাজিক যোগাযোগের ব্যাপকভাবে সেখানে প্রচার হচ্ছে। আপনিও কি মনে করেন ছাত্রলীগের ছত্রছায়ায় থেকে শিবিরের রাজনীতি এখানে একটা প্রভাব ফেলবে, বা ছাত্রলীগ যারা করতেন তারাই আসলে কোথায় যাবে? এটা একটা বড় ধরনের ডিবেটের বিষয়। যে প্রথম হচ্ছে যে আমরা তো আগেই বলছি যে একটা ডিহিউম্যানাইজ করার প্রবণতা ছিল। সেক্ষেত্রে যদি আপনি হলে থেকে পড়াশোনা করতে চান, তাকে তো আপনি হলে থাকবেন, ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করবেন যদি হলে থেকে, তাহলে আপনি ছাত্রলীগের সাথে তার কোনো না কোনো এক ধরনের অ্যাটাচমেন্ট। ছাত্রদল স্যাক্রিফাইস করছে, সবাই কি করছে? এই যে ছাত্রদল যে নতুন কমিটি দিয়েছে সেখানে তো 50 জনের মতো ছাত্রলীগের ছেলেপেলে আছে। তো এরা এখন ছাত্রদলে আসবে, আপনি তো এদেরকে একদম বাদ দিতে পারবেন না। এটা মেইনস্ট্রিম পলিটিক্স আনতে হবে। এটা অভিযোগ করা হচ্ছে কি না, উইথড্র হলেও আপনি কিন্তু এটা বেশি দিন রাখতে পারবেন না। এটাকে একেবারে নেগেটিভলি স্ট্রংলি ডিফেন্ড করা উচিত মনে হয় অবশ্যই। কখন ভাই এটা কিন্তু নেগেটিভলি সবসময় দেখলেও হবে না, আপনি তো তাকে স্পেস দিতে হবে। তো এই ছেলেগুলো কি করবে? মানে যারা ফৌজদারি অপরাধ করে নাই, কোনো কারণে মিছিলে গেছে অথবা বাধ্য হচ্ছে ছাত্র লীগের কমিটিতে, যেমন ধরেন আমি কথা বলছিলাম যে ছাত্র শিবিরের যে সেক্রেটারি ফরহাদ, সে ওখানে ডিবেটিংয়ের ক্লাবের সেক্রেটারি বা প্রেসিডেন্ট ছিল। তো আপনি একটা হলে প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন, ছাত্রদের সাথে আপনার যোগাযোগ হবে না, এটা তো হয় না। তখন কি ওই পরিস্থিতি ছিল না। এইটা খুব বড় আমি মনে করি বিষয় না। বিষয়টা হচ্ছে যে সহ অবস্থানটা আগামীতে নিশ্চিত করবেন কিভাবে। এই যে হবে, কিন্তু রাজনৈতিক শক্তি যদি এদেরকে ব্যবহার করতে চেষ্টা করে, তার পেশি শক্তি দেখাতে চেষ্টা করে, তাহলে কিন্তু এই সহ অবস্থানটা থাকবে না। সহাবস্থান মানে কি বলছেন? যে আপনার কি আশঙ্কা আছে নাকি যে পেশি শক্তি ব্যবহার হতে পারে? না, এখন তো সম্ভব না, কারণ হচ্ছে সাধারণ ছাত্ররা অনেক এম্পাওয়ার্ড হয়ে আছে। আপনি চাইলেও কেউ যদি পেশি শক্তি দেখাতে যায় সে কিন্তু হবে না। আপনি দেখেন যে এই যে ছাত্রদল যেদিন কমিটি দিয়েছে, সাধারণ ছাত্র যদিও এটা বলা হচ্ছে যে এটা এই যে এনসিপি বাক্সার বা এরা এখানে ফুয়েল দিয়েছে বা বাড়াছে, এটা হতে পারে, কিন্তু সত্যিও সাধারণ ছাত্ররা কিন্তু চায় না যে হলগুলোতে মানে একদম ছাত্র রাজনীতি কমিটি থাকুক। আবার কমিটি না থাকলে ছাত্র রাজনীতি থাকবে কিভাবে? এটাও ইতিহাস কি হলগুলিতে ছাত্র রাজনীতি বন্ধ ছিল অতীতে কোনো সময়, সেটাই তো যে এখন বন্ধ করার কি যৌক্তিক কারণ থাকতে পারে? মাথা কাটা যাবে না, এটা যেমন ঠিক। মানে এই যে একটা তৈরি করতে হবে, মেকানিজম তৈরি করতে হবে। আপনি যদি
হলের ছেলেই তো ডাকসুতে পার্টিসিপেট করতেছে, তাই না? তো ও তো মিছিল করতেছে, আবার হলে যা করতে পারবে না, এটা তো এবং তার একটা রাজনৈতিক দর্শন থাকতে পারে, তাই না? রাইট। কিন্তু এর একটা মেকানিজম বের কথা, অর্থাৎ আমি এইটা এই জন্য বলছি দর্শক, যে আমরা অনলাইনে রয়েছে, টেলিভিশন থেকে আপাতত বিদায় নিচ্ছি, এখান থেকে আমরা কন্টিনিউ করছি চ্যানেল। যারা হল সংসদে এবং যারা ডাকসুতে আসে তারা জাতীয় নেতৃত্ব দিবে আগামী দিনে। অবশ্যই এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কতগুলো জিনিসের আসলে আমাদের মনে হয় যে এখন সমাধানের বা ব্রডার পার্সপেক্টিভে দেখার সময় আসছে, যেটা আপনি ওই যে যুদ্ধ অপরাধীদের ছবি বা এটা শিবির বলছে বিচারিক হত্যাকাণ্ড, এখন এইগুলো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর একটা কনসেনসাসে আসা উচিত। এখন জামাতে ইসলামীর লোকজন বিএনপির ক্যাবিনেটের মন্ত্রী ছিল, তাই না? তো যাদেরকে আবার এই বিচার নিয়েই প্রশ্ন আছে যে আসলে বিচারগুলো ফেয়ার, এই জন্য প্রশ্ন কি, এটা তো সবাই স্বয়ং বেগম খালেদা জিয়া নিজেই বলছেন যে এগুলো বিচারের নামে প্রহসন হয়েছে আর কি। ফলে সামগ্রিকভাবে আমার মনে হয় যে ব্রডার একটা ঐক্যের জন্য এই 71-এর ইস্যু, জামাতের দিক থেকেও একটা কনসেনসাসে আসা উচিত, বিএনপি যে এই ডিবেট আমরা আর কত চালাবো, কারণ আওয়ামী লীগ কিন্তু এটাই ব্যবহার করছে, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এমনকি শেষ পর্যন্ত তারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষককে পাকিস্তানের চর বলছে। আপনি কেন, আপনি এটি কি মেনে নেওয়া যায় যে আপনি একজন সেক্টর কমান্ডার কেন, একজন যদি সাধারণ মুক্তিযোদ্ধা হয় তাকে তো আপনি পাকিস্তানের চর বললে তো পুরো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা সম্ভব। কিন্তু এই জায়গা থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসা উচিত যে এই যে বিভাজনের রাজনীতি। কিন্তু বিএনপির জন্য তো এখন একটা বড় মানে রাজনীতি ভাষায় ট্রাম্প কার্ডও বলতে পারি যে তারা আসলে জামাত শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং তাদের যুদ্ধাপরাধ নিয়ে এখন আপনারা বেশ সরব, যেটা অনেকদিন ছিলেনও না, একসঙ্গে আন্দোলনও করেছেন, সেটা কি আসলে একটা এন্ডিংয়ে আসা পসিবল বলে মনে করেন? হ্যাঁ, ওদের বিএনপিতে একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, সেখানে তো আমরা জানেন যে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মহান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম। তিনি স্বাধীনতা দুর্যোগদের যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করে আবার তিনি বেড়াকে ফিরে গেছেন। আবার দেশের একটা বিশেষ প্রেক্ষাপটে আবার 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশের জনগণ আবার তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। তিনি মানে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, এগুলো আমরা সবাই জানি। তো দেশে তখন কি ছিল সেটা 72 থেকে 75 পর্যন্ত এই দেশের মানুষের আমরা ভুলে যায়নি সেই ইতিহাস। তো যাই হোক, সেখানে আমাদের পরবর্তীতে আমাদের উনি এই বিভাজনের রাজনীতির কথা যেটা বলেন, উনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, যে সমস্ত এখন দেশ স্বাধীন রাষ্ট্র, এখন আমাদের মধ্যে কোনো রকম বিভাজন বিভক্তি সৃষ্টি করা উচিত হবে না, দেশের স্বার্থে একসাথে কাজ করার জন্য উনি বিভক্ত জাতিকে তিনি এক প্ল্যাটফর্মে বাম ডান সবাইকে তিনি একসাথে আনার চেষ্টা করেছিলেন। এটা তো আমরা সেই ইতিহাস আমরা জানি, যার কারণে কিন্তু সেখানে উনি কিন্তু মানে একটি রাজনীতি দিয়েছিলেন, যে উনি তখন কিন্তু বলেছিলেন যে আমরা ধর্মীয় মূল্যবোধ বিশ্বাস করি, অনেকে বলছে ইসলামিক মূল্যবোধ, বিএনপি কিন্তু ইসলামিক মূল্যবোধ না, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। কিন্তু তখন বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে তিনি সংযোজন করেছেন, দেখেছেন যে উনি ছিলেন। কিন্তু উনি কিন্তু মানে আমাদের রাজনীতিটা, বাংলাদেশের জাতীয়তার রাজনীতি, এটা কিন্তু এই কারণেই কিন্তু মানে ধরেন বাংলাদেশের এই বাম দল থেকে শুরু করে বিভিন্ন প্রগতিশীল তারা আমাদের দলের পতাকাতে ঐক্যবদ্ধ হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মন্ত্রণালয়ে যেটা ওনার পার্লামেন্ট ছিল, সেটা হচ্ছে রিচ পার্লামেন্ট ছিল, সেটা ইতিহাস আমরা জানি। সেখানে সমস্ত মেধাবী প্রতিভাবান রাষ্ট্রের, হ্যাঁ, তারপরে আমাদের পরবর্তীতে আমাদের দেশের সকল প্রতিভাবান ব্যক্তিরা আমাদের দলের আসছেন, যারা মানে প্রগতিশীল রাজনীতি করেছেন, তারাও আমাদের দলে আসছেন। দল তো আমাদের 78-এর পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত, আগামী মাসের 1 তারিখে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হবে। সেখানে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আমরা, ইতিমধ্যে কমিটি হয়েছে, ব্যাপকভাবে আমরা করব। সেখানে কিন্তু আমাদের এই দলের মধ্যে আমরা 4-5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছি, আমাদের কিন্তু ক্ষমতায় আসছি জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে আসছি। আমরা যদি নেতিবাচক রাজনীতি করতাম, আমরা যদি ধর্মান্ধ রাজনীতি করতাম, ফ্যানাটিক রাজনীতি করা হতো, ধর্মকে মানে ব্যবহার করে করা হতো, তাহলে কিন্তু জনগণ আমাদের পাশে থাকতো না। কিন্তু আমরা কিন্তু সেই ধর্মকে সে ব্যবহার করি না। আমরা কিন্তু আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, যেটা বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা ছিলাম বাংলাদেশি জাতীয়তাবাদ, মানে জাতিসত্তার পরিচয়, আমরা ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি। জিয়া রহমান সেই পরিচয় দিয়ে গেছেন, জাতিসত্তার পরিচয় দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই কারণে বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা এত স্বৈরাচারের সাথে ক্ষমতা দখল
72 মানে 1982 সালে 24শে মার্চ ক্ষমতা দখল করার পরে তারা চেয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে ফেলবে, বিএনপির অস্তিত্ব বিপন্ন হবে, বিএনপি বেসিক্যালি নো পার্টি, এগুলো অনেক কিছু বলেছিল। তাদের মুখে চুনকালি দিয়ে প্রমাণ করেছে বিএনপি বেসিক্যালি পার্টি। এদেশের জনগণ বেগম খালেদা জিয়া যৌবতী থেকে সাল দোলেন, 83-তে ধরে তিনি বিনা 84-এ তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন হলেন। তিনি চেয়ারপারসন হয়ে কিন্তু দলকে তিনি পুনর্গঠন করছিলেন এবং তিনি আবার প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশে 91-এ, পৃথিবীর সেরা নির্বাচন। এই জন্য আমরা তো সংসদীয় নির্বাচন না পৃথিবীর মানে বলা যায় যে এটা আমাদের একটা 91-এর নির্বাচনটা, এটা বলা যায় যে একটা মানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটেকার সার্বজনীন সরকারের অধীনে সেই নির্বাচনটা মানে প্রশ্নবিদ্ধ ছিল না। কেউ আজকে মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা যে ওই নির্বাচনে কিন্তু আমাদের দল আমরা বিজয়ী হয়েছিলাম। যে কিন্তু সেখানে আজকে এই প্রেক্ষাপটে আমরা তো মানে তাদের সাথে ঐক্য ছিল আমাদের, অস্বীকার করছি না, ছিল আমাদের একটা বিশেষ প্রকার ফেসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল, তারাও কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের বিরুদ্ধে আন্দোলন করছে একসময়। তারা যে ডাবল স্ট্যান্ডার্ড মুনাফেক দল আর কি জামাত, তারাও ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, বুঝছেন। তারা ওই যে আমাদের সাথে পরে আসছে, তারা কিন্তু দেখেছেন যে তারা 96-এ আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, ওরা আন্দোলন করেছে না 96 আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, তারপর আন্দোলন করেছে এবং সেটা ভালো 86 এরশাদের সাথে তারা আন্দোলন করে এরশাদকে প্রলম্বিত করেছে, আওয়ামী লীগের সাথে তাদের সখ্যতা ছিল। পরবর্তীতে আবার 96-ও তারা একসাথে আন্দোলন করছে একই দাবিতে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে। এই জন্য পরবর্তীতে 2001-এ আমাদের সাথে আবার ঐক্য আসছে। এখন আবার আমাদের সাথে তাদের তারা আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে। এখন যারা না এখন মুনাফিক বলবো এই কারণে তাদেরকে আমরা বিশ্বের প্রেক্ষাপটে দেশের স্বার্থে আমরা তার আশা করেছিলাম যে তারা তাদের মধ্যে যে 71-এ যে তারা দেশের স্বাধীনতা বিরুদ্ধে করেছিল, জাতির কাছে ক্ষমা টমা চাবে, তারা স্বাধীনতা এখনও পর্যন্ত ক্ষমা চান না। 47 থেকে এই পর্যন্ত তারা কথা বলেন, কিন্তু তারা বলেন না যে 71-এ যে মানবতা বিরোধী অপরাধের জন্য যে মানে অপকর্ম করেছেন, যেটা হাসিনাকে মানবতা বিরোধী অপরাধ করার কারণে এবং গণহত্যার কারণে সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একই অপরাধ দোষে দুষ্ট জামাতও এই কাজটি করেছেন। জামাতও কিন্তু মানবতা বিরোধী অপরাধে সহযোগিতা করেছেন, তারা গণহত্যার সাথে সহযোগিতা করেছে 71। এটা তো স্বীকৃত। যে কদিন আগে একজন বলেছেন, আওয়ামী লীগের জামায়াতের একজন নেতা বলেছেন যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তিনি বিমান হাইজ্যাক মানে ফাইটার বিমান হাইজ্যাক করতে গিয়ে শহীদ নিহত হয়েছে। তো যেই কথা বলতে পারে যে বীরশ্রেষ্ঠ আমার নরসিংদীর মানে কৃতি সন্তান সে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শহীদ আসাদের বাড়ি 69 গণঅভ্যুত্থানের যে মহানায়ক, তো সেই ব্যক্তিকে যারা বলতে পারে যে সে বিমান হাইজ্যাক করেছে, তো তাদেরকে জনগণ কিভাবে দেখবে? তারা যেটা বাংলাদেশের অস্তিত্ব এখনও তারা ভালো করে স্বীকার করতে চায় না। এখন তারা তাদের ভোট স্বীকার করে নাই জনগণের, তারা ধর্মকে ব্যবহার করে না, মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা মানে বলছেন যে বেহেশতের টিকিট বিক্রি করছেন। তারা বলছেন যে কোরআন ইসলাম হয়ে রক্ষা করতে হলে জামাতকে ভোট দিতে হবে, কোরআন এবং ইসলামকে রক্ষা করতে হলে জামাতকে ভোট দিতে হবে, এই ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। এগুলো দিয়ে জাতিকে তারা আবার একটু মানে যে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া, তারা নির্বাচনকে যে তারা বলেন যে দৃশ্যমান হতে হবে, সংস্কার এবং বিচার, তারপরে পিয়ার পদ্ধতি করতে হবে। পিয়ার পদ্ধতির ব্যাপারে তো আমাদের সংবিধানে তো কোনো পিয়ার সিএসসি বলেছেন যে সংবিধানে তো কোথাও লেখা নাই যে সংবিধানের বাইরে গিয়ে সংবিধানের বাইরে গিয়ে পিয়ার পদ্ধতিতে ভোটের কোনো সুযোগ নেই, সিএসসি বলে দিয়েছেন এটা। তারপর এটা নিয়ে আলোচনাই করা উচিত না। পিয়ার পদ্ধতি যেটা বলতেছেন চরমোনাই থেকে শুরু করে ইসলাম পার্টি, এখন এগুলো নিয়ে আজকে একটি তারা আগামী দিনে আমার মনে হয় যে ডাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে, সেই ব্যাপারে আমাদের সব ধরনের কপারেশন সহযোগিতা আমরা করছি। কিন্তু এটা যদিও কিছু কিছু শঙ্কা রয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড হবে কিনা, সেটাও একটা শঙ্কার কারণ রয়েছে। এটা নিয়ে কিছু কিছু শঙ্কা আছে কিছু কিছু জায়গায়। তো সেটা আমাদের এক নারী নেত্রী সে মনোনয়নপত্র দিতে গিয়ে সে মোফ সতাশের শিকারও হয়েছিল। তো এই জন্য এখনও তারা যারা প্রার্থী ছিলেন তাদের মধ্যে কিছু শঙ্কা আছে যা ফি আর ইলেকশনটা কতটুকু হবে। কারণ দীর্ঘ 29 বছর পরে হলো যে আমাদের
90 পরে হলো 2019-এ, 2019-এ পরে হলো 2025-এ, মানে 6 বছর পরে হচ্ছে। নিয়ম হলো 1 বছর পর পর হওয়ার, কারণ আগামী দিনে আবার কতদিন আবার যায়, এই জন্য আমরা চাই না সেই সংস্কৃতি ফিরে আসুক। তারপর দেশে আবার একটি আগামী 2000 শেষ করছে 2000-এর যে 26-এর ফেব্রুয়ারি মাসে ঘোষিত, যেটা আমাদের বর্তমান আমাদের বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনূস উনি বলেছেন যে উনি ফেব্রুয়ারি নির্বাচন করে তিনি বিদায় নিতে চান এবং তিনি আগামী কোনো সরকারের কোনো পদে থাকবেন না। এই যে তার যে কমিটমেন্ট, এই যে তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার যে কমিটমেন্ট, এবং আমার মনে হয় যে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলির স্টেক হোল্ডার এবং আমাদের জনগণও চাচ্ছে একটি 16 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি অংশগ্রহণ নির্বাচন হোক, যেন নির্বাচনটা যেন জনগণের সরকার যেন প্রতিষ্ঠা, আর যেন কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার আসতে না পারে। এবং আমাকে ডাকসু নির্বাচনের ইতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে পড়ুক, সেটা আমি আশা করব যে নির্বাচনটা যেন সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ আলফা জানাম। আপনাকে দিয়ে ছোট্ট করে শেষ করব আমি। শেষ কথা যেমনটি বলছেন, ডাকসু নির্বাচনে যেরকম আপনি বলছেন যে ব্যক্তি প্রাধান্য পাবে, ব্যক্তির কর্ম প্রাধান্য পাবে, মানে রাজনৈতিক প্রতীক কিংবা ওই জায়গাগুলো অত বেশি হয়তো প্রাধান্য পাবে না, আপনাকে মনে হয় জাতীয় নির্বাচনেও তাই হবে? এবং নানা জায়গায় আসছিলেন যে জনগণ আসলে তাদেরকে কি বিচার করবে, আপনার কথা শুনে শেষ করব, ছোট্ট করে বলবেন। ওটা আগে দুটো বিষয় বলি যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা খোকন ভাই বলছেন, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রিকনসিলিয়েশনটা করেছিল, যেটা শেখ মুজিবুর রহমান করতে পারেননি, যে ডিভিশনটা শেষ করতে পারেননি, জিয়াউর রহমান সাহেবের রাজনীতির বড় সাফল্য হচ্ছে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, একটা রিকনসিলিয়েশন উনি তৈরি করছিলেন, ডান বাম লেফট রাইট ইসলামপন্থী। এবং আমরা 79-এর পার্লামেন্টটা একটা ইউনিক পার্লামেন্ট ছিল আর কি। এটা আমরা আশা করব যে এবারের পার্লামেন্টটা ঠিক এইরকম একটা পার্টিসিপেটেড একটা ইউনিক পার্লামেন্ট হোক। এবং বিএনপির প্রতি বিএনপি ধরেন বাংলাদেশে এখন এই মুহূর্তে তো প্রধান রাজনৈতিক দল, একই সাথে বিএনপির রোলটা হওয়া উচিত যে এই দেশের গার্ডিয়ান, অন্য রাজনৈতিক দলগুলোরও গার্ডিয়ান, তারা কিভাবে চলবে এই দেশের জন্য ডেমোক্রেটিক প্রসেসে। গার্ডিয়ান বলতে একটা তো আউটলাইন, একটা নির্দেশনা, আমরা ন্যাশনাল ইন্টারেস্টটা অন্য রাজনৈতিক দলের সাথে ন্যাশনাল ইন্টারেস্টে জাতিকে ডিভিশন একটা বিভাজন না করে ঐক্যের জায়গায় কিভাবে আনতে পারে, এটা কিন্তু বড় রাজনৈতিক ভূমিকা রাখে। এটা একটা। দুই হচ্ছে যে আমি ওইটার কারণে 71 ইস্যুর একটা রিজলভ হওয়া উচিত। এক্ষেত্রে জামাত ইসলামীর সাথে কী বলবো, ওদেরও একটা সে থাকা উচিত। আর আপনি যেটা বলছেন যে শেষ ডাকসু নির্বাচন, আমার মনে হয় হ্যাঁ, এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতার পরিচয় দিতে হবে। ব্যক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন? না, বুঝতে চাচ্ছি যে ডাকসুতে যে স্বতন্ত্রের যে সরাসরি, এটা খুব একটা আমি মানে ইতিবাচক দেখছি না, এই কারণ স্বতন্ত্র হয়ে কিন্তু মানে ছাত্রদের অধিকার আদায় করা বা দাবি দেওয়া আদায় করা বা আন্দোলন সংগ্রাম করা বা মানুষের যে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা বা সেটা খুব একটা অর্জন করা একটু কঠিন হবে। কারণ দলীয় প্যানেলে হলে যে অ্যাডভান্টেজটা আছে, যে সুযোগটা আছে, যে দল থেকে যে যদি বিএনপির মতো দল আগামী জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, তাহলে আগামী দিনে জনগণের কাছে যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি, যে অঙ্গীকার করা হবে, যেমন 31 দফা রাষ্ট্র সংস্কার, এগুলো বাস্তবায়ন করা খুব ইজি হবে আর কি। কিন্তু একজন ব্যক্তির পক্ষে সেটা করা খুব কঠিন হয়ে যায়। একজন ব্যক্তি স্বতন্ত্র হলে সেই তার দাবি আদায় করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু যদি একটি দলীয় প্যানেল বিজয়ী হয়, তাহলে তার জন্য যে আমাদের ছাত্র সমাজের জনগণের অধিকার বাস্তবায়ন করা অনেকটা ইজি হয়। ছাত্ররা আসলে কি নির্ধারণ করে এবং নিশ্চয়ই আমরাও তারপরে ডিপেন্ড করে ছাত্রদের উপর। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। নিশ্চয়ই আবারও কথা হবে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের নানা ইস্যু নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।